একদিনের ভ্রমণ বলতে আমরা বুঝি কাছাকাছি কোনো ট্যুরিস্ট প্লেস, কিন্তু কোথায় যাই? আজকে আমরা কলকাতা থেকে 1-1.5 ঘন্টায় পৌঁছে যাব একটি একদিনের পূর্ব বর্ধমান জেলার কান্নায়। সেখানে লুকিয়ে আছে শত শত বছরের পুরনো ইতিহাস। প্রাচীনকালে এই কালনা শহর ছিল এক বাণিজ্য নগরী। শোনা যায় এই নগরীর নাম ছিল নাকি অম্বুয়া। পরে অম্বিকা মায়ের মাহাত্ম্যের নাম থেকে শুরু হয় এই শহরের নাম অম্বিকা কালনা। স্টেশন থেকে নেমে বেরিয়ে একটা টোটো রিজার্ভ করে পৌঁছে গেলাম প্রথমে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। বর্তমানে এই শহরের অধিষ্ঠাতা দেবী হলেন এই সিদ্ধেশ্বরী দেবী। এই সিদ্ধেশ্বরী মায়ের নাম থেকেই এই শহরের নামকরণ হয়েছে। ইতিহাস ঘাটলে পরে জানা যায় 688 খ্রিস্টাব্দে ঋষি অম্বেশ্বরের হাত ধরে এই মন্দিরের স্থাপিত হয়। ঋষি অমৃতসরের বংশধর ঈশ্বরের একটি নিম ডাল দিয়ে তৈরি করেন এই বামাকারীর বিগ্রহ। 1741 সালে নতুন রূপে তৈরি করেন রাজা চিত্রাসেন রায়, যা থেকে এই শিলা থেকে পরিষ্কার বোঝা যায় আগে এই মন্দিরের কথা নরবলি প্রথা ছিল, তবে এখন আর তা নেই। এখন এখানে সবজি, ফল, পাঠা বলি দেওয়া হয়। প্রধান মন্দির ছাড়াও এখানে আছে বেশ কয়েকটা শিব মন্দির। এখানে প্রত্যেক দিনই শিবের অর্চনা করা হয়। সিদ্ধেশ্বরী মন্দিরের কিছুটা উত্তর দিকে আসলে দেখা মিলে একটি আটচালা সুন্দর মন্দির। এই মন্দিরটি নির্মাণ করেন রাজা চিত্রাসেনের ভাইপো তিলকচাঁদ রায়। এই মন্দিরের গর্ভগৃহে দেখা যায় 4 ফুট উচ্চতায় একটি বাসুদেবের মূর্তি, যার থেকে এই মন্দিরের নাম হয়ে যায় অনন্ত বাসুদেব মন্দির। সিদ্ধেশ্বরী মন্দিরের কিছুটা দক্ষিণ পূর্বে দিকে দেখা যায় গোপালজিউ মন্দির। এই মন্দিরের গায়ে কারুকার্য, টেরাকোটা কাজ দেখে অবাক হতে হয়। এই মন্দিরে কারুকার্য জুড়ে রয়েছে অবাক করা 25টা মিনার। 666 খ্রিস্টাব্দে রাজা তিলকচন্দ্রের আমলে এই মন্দিরটি নির্মিত করা হয়। টেরাকোটার কাজ দেখে পৌঁছে গেলাম শ্রী ভগবান মহাশয় স্মৃতিবিজড়িত একটি আশ্রমে। এই আশ্রমটি এখন নর্মভুবজি আশ্রম নামে পরিচিত। এই মন্দিরের ভিতরে দেখা যায় একটি রাধা গোবিন্দের মন্দির। এছাড়াও এই মন্দিরের সবথেকে বেশি আকর্ষণীয় জায়গা হলো পাতাল গঙ্গা। এই মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন মা গঙ্গা। কি করে, তারই একটি পৌরাণিক কাহিনী আছে। ভগবান দাস মহাজি ছিলেন এক সিদ্ধ পুরুষ। সেই মতে তিনি প্রত্যেক দিন তার মহাপ্রভুকে দর্শন আর গঙ্গা মাকে স্পর্শ করা ছিল তার ভজন। তিনি বার্ধক্যজনিত কারণে একদিন গঙ্গা মাকে স্পর্শ করতে পারলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আর এই দেহ রাখবো না, দেহ ত্যাগ করব। গঙ্গা মা তাকে স্বপ্নে আদেশ করলেন, এখন তো তোর অনেক কাজ বাকি আছে। তাই উত্তরে তিনি বলেছিলেন, মা গঙ্গাকে স্পর্শ না করে তিনি থাকতে পারবেন না। তার ফলে মা গঙ্গা পাতালপুরে উঠে এলো এই আশ্রমের সিঁড়ির মধ্যে। তখন থেকে এই জায়গাটির নাম পাতাল গঙ্গা নামে পরিচিত। এছাড়াও এইখানে দেখা যায় ভগবান বাবাজি একটি সমাধি। এখানেই তাকে সমাধিত করা হয়।
শ্রী চৈতন্য যে ছিলেন একজন হিন্দু গুরু এবং সমাজ সংস্কারক, এবং তার মধ্যে ছিল নাকি রাধা এবং কৃষ্ণের অবতার। শোনা যায় তিনি দুবার কালনা শহর দর্শনে এসেছিলেন। তারপর মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে গড়ে ওঠে এখানে একটি মহাপ্রভুর মন্দির এবং শ্যামসুন্দর মন্দির। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুকে একসঙ্গে গৌর নিতাই বলা হয়। এরপরে চলে এলাম নিতাইয়ের গৌরের বিজড়িত শ্রী শ্যামসুন্দর মন্দির। এই মন্দিরটির ভিতরে প্রবেশ করলে দেখা যায় একটি বিরাট কুল গাছ এবং তার নিচেই রয়েছে একটি নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ স্থান। শ্যামসুন্দর মন্দিরের কিছুটা কাছেই আছে বিশ্রামস্থল, সেখানে বিশ্রাম করে নিয়েছিলেন মহাপ্রভু। এখানে আছে একটি বিরাট তেঁতুল গাছ, তার নিচেই রয়েছে মহাপ্রভুর পদচিহ্ন। আরও এই মন্দিরের প্রাঙ্গণ ফুটিয়ে তোলা হয়েছে নিত্যানন্দ গৌড়ের জীবন কাহিনী। এই চিত্র থেকেও জানা যায় বহু ঐতিহাসিক ঘটনা। এরপর চলে এলাম চকবাজারে, যেখানে একদিকে দেখা যায় ঐতিহাসিক রাজবাড়ি এবং এই রাজবাড়ির উল্টো দিকেই রয়েছে 108 শিব মন্দির। অসাধারণ এই আটচালা শিব মন্দির, যেগুলি বর্ধমানের রাজা কেশবচন্দ্র বাহাদুরের আমলে তৈরি করা হয়। 1809 সালে নির্মাণ করা হয়। এই আটচালা শিব মন্দির দুটি সমকেন্দ্র রূপে দেখা যায়, যেখানে বাইরের বৃত্তে আছে 74টি শিবলিঙ্গ এবং ভেতরের বৃত্তে আছে 34টি মন্দির। বাইরের বৃত্তে দেখা যায় সাদা ও কালো রঙের শিবলিঙ্গ, আর ভেতরের বৃত্তে দেখা মেলে শুধুমাত্র সাদা শিবলিঙ্গ। 108 শিব মন্দির দেখা হয়ে গেল, চলে এলাম কালনার রাজবাড়ি প্রাঙ্গণে মন্দির কমপ্লেক্সে, যেখানে দেখা যায় টেরাকোটা কাজে একাধিক ঐতিহাসিক মন্দির। রাজবাড়ির প্রাঙ্গণে প্রবেশ করিলেই দেখা মেলে দারুণ কারুকার্যে ভরা প্রতাপেশ্বর মন্দির। 1849 সালে তৈরি, দেখা যায় এখানকার অসংখ্য পোড়ামাটির কাজ। 1739 সালে নির্মিত তালাজির মন্দির কে কালনার সবথেকে পুরনো মন্দির হিসেবে ধরা হয়। মহারাজ জগৎরামের স্ত্রী ব্রজকিশোরী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরের অন্দরমহলে দেখা যায় রাধা ও কৃষ্ণের বিগ্রহ। 25টি চূড়া বিশিষ্ট এই মন্দিরের পোড়ামাটির কারুকার্য ও নকশা 25টি চূড়াযুক্ত মন্দিরের সামনেই আছে একটি চারচালা যুক্ত মন্দির। এখানেই ঘটে ভক্তদের সমাগম এবং এই মন্দিরের ঠিক উল্টো দিকেই দেখা যায় গিরি গোবর্ধন মন্দির। রাজবাড়ির অভ্যন্তরে দেখা নিলাম আরেকটি সুন্দর মন্দির, কৃষ্ণচন্দ্র মন্দির। 1751 থেকে 1755 মধ্যে এই মন্দিরটি নির্মিত হয়েছে। 25টি মিনার মন্দিরটি সবার নজর কাড়ে। সুন্দর টেরাকোটা নকশা
এই মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে। রামায়ণ, মহাভারত আরও বিভিন্ন মহাকাব্য। সত্যি দেখে অবাক হতে হয়। এই মন্দিরের গুলো ছাড়াও এখানে চোখে পড়ল আরেকটি প্রাচীন মঞ্চ। রাজবাড়ির মন্দির চত্বর চলে এলাম আমরা এবার কালনার বিখ্যাত ভবা পাগলার আশ্রমে। ভবেন্দ্র মোহন রায়চৌধুরী উরফে ভবা পাগলা ছিলেন একজন মা কালীর ভক্ত এবং বিখ্যাত গীতিকার। শোনা যায় 1902 সালে 17 অক্টোবর বাংলাদেশের আমতায় তিনি জন্মগ্রহণ করেন। জন্মের পর থেকে তার মধ্যে এক অদ্ভুত আধ্যাত্মিকতা লক্ষ্য করা যায়। বেশিরভাগ সময় তিনি মা কালী ধ্যানে অটুট থাকতেন। পরে দেশভাগের সময় সবাইকে নিয়ে এক কাপড়ে কালনায় চলে আসে। ধীরে ধীরে তিনি কালনার এই জায়গাতে বসবাস করতে শুরু করেন। তার আধ্যাত্মিকতা এবং মা কালীর বন্দনায় মগ্ন হয়ে থাকতেন এবং এখান থেকেই তার এই আশ্রমের নাম হয় ভবা পাগলার আশ্রম বা ভবার ভবানীর মন্দির। 1984 সালে তিনি দেহত্যাগ করেন এবং আশ্রমে একটি বিশেষ জায়গায় তাকে সমাধিস্থ করা হয়। ভবা পাগলা আশ্রম দেখা আমরা একটা স্বাদ বদলের জন্য চলে গেলাম গঙ্গার ধারে। ভাগীরথীর রূপে মনোমুগ্ধকর এবং এই ভাগীরথীর ওপারেই আছে শান্তিপুর এবং এপার আছে কালনা। এখান থেকেই গঙ্গা পারাপার করে বহু পণ্য নিয়ে এই গঙ্গা থেকেই পারাপার হয়। কালনার ঘাট দেখে চলে এলাম এই ভিডিওর শেষ পর্যায়ে, যার নাম দাঁতন কাটিতলা মসজিদ। ঐতিহাসিক মতে এই মসজিদটি 1490 সালে নির্মাণ করা হয়। এই মসজিদটি কালনার প্রাচীনতম মসজিদ হিসেবে পরিচিত। আজকে এইভাবেই আমরা ঘুরে দেখলাম কালনার বিভিন্ন জায়গা এবং ঐতিহাসিক অনেক নিদর্শন। আমরা এই শহরের সঙ্গী ছিলেন বিশ্বজিৎ দা, আমাদের টোটো চালক। আপনাদেরকে টোটো চালক দাদার নাম্বার দিয়ে দেবো, আপনারা কল করে তাকে এই কালনা শহর ঘুরতে পারেন। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আর একটা, কালনায় কী করে পৌঁছালাম এর পরের ভিডিওতে আসছে, আপনারা সবাই দেখবেন আর খুব খুব ভালোবাসা দেবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর টেক কেয়ার।